দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি 2 শিশু নিহত, ইসরায়েল বলছে আত্মরক্ষা। রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের বার্তা। ইউক্রেনীয়রা জেলেনস্কিকে ঘৃণা করে, বললেন ইলন মাস্ক। মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা, যা বলছে জার্মান ট্যাবলয়েড বিল্ডের বিশ্লেষণ। এবং ইউরোপের জব্দ $300 বিলিয়ন ইউক্রেন পুনর্গঠনের ব্যয়ে রাজি হতে পারে রাশিয়া। ফিলিস্তিনি 2 শিশু নিহত, ইসরায়েল বলছে আত্মরক্ষা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা 2 ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার 21 ফেব্রুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রন এবং জেনিন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 12 বছর বয়সী আইমান নাসের আল হামুনি এবং 13 বছর বয়সী আল রিমৌরি নিহত হয়েছে। আল হাইমনি হেব্রনের দক্ষিণে একটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে ইসরায়েলি সেনাদের গুলির শিকার হয় সে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি। অন্যদিকে রিমাস আল আমৌরি তার বাড়ির আঙিনায় খেলতে থাকলে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2 শিশুর মৃত্যু ঘটনার পর এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলি সেনারা স্বীকার করেছে। তবে ইসরায়েলি সেনারা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের একাধিক মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন বা ডিসিআইপি নামক একটি আন্তর্জাতিক সংস্থা জানায় ইসরায়েলি সেনারা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই 2 শিশুকে পেছন থেকে গুলি করেছে। সংস্থার কর্মকর্তা আয়েত আবু একতাইশ দাবি করেছেন সেনারা তাদের আর্মড কারের নিরাপত্তার আড়াল থেকে শিশুদের লক্ষ্য করে গুলি করেছে। এই হত্যাকাণ্ডটি গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি বাহিনীর হামলার অংশ। 21 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানগুলোতে ইতোমধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরে চলমান অভিযানগুলোতে ইসরায়েলি সেনারা গুলি করে মানুষ হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং বিভিন্ন ধরনের অবকাঠামো ধ্বংস করছে, যার ফলে ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী তাদের অভিযানে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং বিভিন্ন ধরনের অবকাঠামো ধ্বংস করেছে। এছাড়া পানি এবং পয় নিষ্কাশন অবকাঠামোতে মারাত্মক ক্ষতি করেছে, যার ফলে সেখানকার বাসিন্দাদের জীবিকা ও স্বাস্থ্যের জন্য একটি গুরুতর বিপদ তৈরি করেছে। ইসরায়েলি বাহিনী এসব অভিযান চালিয়ে যাওয়ার মধ্যে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে হামলা আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কিন্তু শিশু অধিকার সংস্থাগুলো এই ধরনের হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই হত্যাকাণ্ডের পর পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কার্যক্রম আরও তীব্র হয়ে উঠেছে। জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলোর মতে ফিলিস্তিনিদের উপর এই হামলা ও সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। রমজানে মসজিদে লাইভ ও ভিডিও করা নিষিদ্ধ করল সৌদি আরব। সৌদি আরবে আসন্ন রমজান উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদে নামাজের সময় বিশেষ করে তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বা লাইভ প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ জানিয়েছে মসজিদগুলো পবিত্রতা ও ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এসব ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ইমাম ও ধর্মীয় নেতাদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং মুসল্লিদেরও যথাযথ শৃঙ্খলা ও ধর্মীয় আদব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশে নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই এর নির্দেশনার মূল উদ্দেশ্য। প্রতিবছর রমজানের আগে সৌদি কর্তৃপক্ষ মসজিদ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রিত করার জন্য এ ধরনের নির্দেশনা জারি করে থাকে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্ম বিষয়ক প্রধান শিক্ষক ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন এই নির্দেশনার মাধ্যমে রমজানে হজ ও উমরা পালনকারীদের সুবিধার্থে মন্ত্রণালয় উচ্চমানের সেবা ও পরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি আরো জানান এসব নির্দেশনার পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে মাসে মসজিদের কার্যক্রম আরো আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হবে। ইউক্রেনীয়রা জেলেনস্কিকে ঘৃণা করে, বললেন ইলন মাস্ক।
ইউক্রেন রাশিয়ার সাথে বিরোধে অনেক বেশি জড়িয়ে পড়েছে, মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে বলেছেন। ইউক্রেনীয় সরকার যুদ্ধে অনেক জড়িয়ে পড়েছে। পরীক্ষায় অবিরাম মৃত্যুর কথা যেন যারা এমন যুদ্ধ দেশের জনগণের উপর চাপিয়ে দেয়, তাদের সহানুভূতি এবং বুদ্ধি উভয়ের অভাব রয়েছে, মার্কিন সরকারের দক্ষতা বিভাগের প্রধান মাস্কা বলেছেন। মাস্ক এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে নিষেধাজ্ঞা সমালোচনা করে বলেছিলেন যে ইউক্রেনীয়রা তাকে ঘৃণা করে। যদি জেলেনস্কিকে সত্যি ইউক্রেনের জনগণ ভালোবাসে, তবে তিনি একটি নির্বাচন করতেন। বাস্তবে তিনি ইউক্রেনের জনগণের দ্বারা ঘৃণ্য, যে কারণে তিনি নির্বাচন আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন উদ্যোক্তা তার সোশ্যাল নেটওয়ার্কে অ্যাকাউন্টে পোস্ট করে বলেছিলেন, মাস্কের মতে ট্রাম্প সঠিকভাবে জেলেনস্কি উপেক্ষা করার এবং শান্তি অর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন, ইউক্রেনীয় সৈন্যদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জঘন্য বিশাল দুর্নীতির যন্ত্রের পরেও। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের বার্তা। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রতি নতুন বার্তা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি এই বার্তায় ভবিষ্যতে জিম্মিদের মুক্তি নিয়েও নতুন খবর দিয়েছে। শনিবার 22 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তির অবশিষ্ট শর্তাবলী এবং মানবিক প্রোটোকল পূর্ণভাবে বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যতে বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, চুক্তির প্রথম ধাপ শুরু হওয়ার পর 33 দিন পেরিয়ে গেছে, কিন্তু ইসরায়েল এখনো চুক্তির শর্তাবলী পূর্ণভাবে বাস্তবায়ন করেনি। হামাসের মুখপাত্র বলেন, গাজায় পরিস্থিতি ভয়াবহ, যা মধ্যস্থতাকারীদের ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে মানবিক প্রোটোকল বাস্তবায়ন এবং আমাদের জনগণকে আশ্রয় ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বিবৃতিতে গাজায় চলমান সংকট এবং মানবিক সহায়তার জরুরি প্রয়োজনের উপর আলোকপাত করা হয়েছে। হামাসের আহ্বান, ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূর্ণভাবে মেনে চলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরো চাপ প্রয়োগের অনুরোধ জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামাসের এই বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে। এর আগে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়। আর যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে। এই চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। এছাড়া এক্ষেত্রে বলা হয়েছে, ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। ইউরোপে জব্দ $300 বিলিয়ন ইউক্রেন পুনর্গঠনে ব্যয়ে রাজি হতে পারে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রাথমিক ধাপে একটি ইতিবাচক সংকেত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ইউক্রেন পুনর্গঠনে ইউরোপে জব্দ $300 বিলিয়ন ব্যবহারে সম্মত হতে পারে। তবে রাশিয়া অর্থের একটি অংশ মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলেও ব্যয় করার দাবি জানাতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এই 3টি সূত্রে বরাত দিয়ে সম্ভাবনার কথা জানিয়েছে। 18 ফেব্রুয়ারি সৌদি আরবে প্রথমবারের মতো রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সরাসরি আলোচনা হয়েছে। উভয় পক্ষই আলোচনায় অগ্রগতি আশা করছে এবং এক্ষেত্রে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করতে পারবেন বলে জানা গেছে। 2022 সালে ইউক্রেনে হামলার পর যুক্তরাষ্ট্র তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের লেনদেন নিষিদ্ধ করে। এর ফলে 300 থেকে $350 বিলিয়ন রুশ সম্পদ জব্দ হয়ে যায়। এই সম্পদের বেশিরভাগই ইউরোপ ও যুক্তরাষ্ট্র ব্রিটিশ সরকারের বন্ড হিসেবে রাখা আছে। রয়টার্সের সূত্র মতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মস্কো থেকে একটি প্রস্তাব উঠে এসেছে যে সে সম্ভাব্য শান্তি চুক্তির ক্ষেত্রে জব্দ রিজার্ভের একটি বড় অংশ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে। যুদ্ধের ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং উভয় পক্ষের কয়েক লাখ সেনা হতাহত হয়েছে। 2023 সালে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেন পুনর্গঠনের জন্য $486 বিলিয়ন প্রয়োজন। সূত্র 3টি আরও জানায়, রাশিয়ার অর্থ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করতে রাজি হলেও এর কিছু অংশ মস্কো নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের জন্য বরাদ্দ করা শর্ত দিতে পারে। রাশিয়া চায় ইউক্রেনের সেনারা তাদের দাবি
দাবিকৃত ভূখণ্ড থেকে সরে যাক এবং কিয়েভ নেটোতে যোগ দেওয়ার চেষ্টা ত্যাগ করুক। অন্যদিকে ইউক্রেন চায় রাশিয়া তার দখল করা থেকে ভূখণ্ড থেকে পুরোপুরি জব্দ করুক। এছাড়া জার্মানি ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক সহ কিছু পশ্চিমা দেশ রাশিয়া সম্পদ জব্দের বিষয়ে আইনি জটিলতার কথা বলছে। রাশিয়াকে ডাকাতি হিসেবে অভিহিত করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আইন প্রণয়ন করতে যাচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2022 সালে জব্দ হওয়া সম্পদের মধ্যে 207 বিলিয়ন ইউরো, 67 বিলিয়ন মার্কিন ডলার এবং 37 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড রয়েছে। বেলজিয়ামের ইউরোক্লিয়ার ব্যাংকই এসব সম্পদের প্রধান নিয়ন্ত্রক। রাশিয়ার আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মস্কোর সম্পদ জব্দের ক্ষেত্রে 2/3 ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করতে রাজি, তবে এতে জবাবদিহিতা নিশ্চয়তা থাকতে হবে। অপর একটি সূত্র জানায়, এই অর্থ কিভাবে ব্যবহৃত হবে এবং ইউক্রেন পুনর্গঠনের জন্য কোন প্রতিষ্ঠানগুলো চুক্তি পাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা, যা বলছে জার্মান ট্যাবলয়েড বিল্ডের বিশ্লেষণ। মধ্য পূর্ব ইউরোপের নেটো সদস্য দেশগুলো থেকে সেনা প্রত্যাহার করতে পারে আমেরিকা। এতে পশ্চিমা নিরাপত্তা সংস্থা এবং রাজনীতিবিদরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বুধবার জার্মান ট্যাবলয়েডে বিল্ড নামে প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাত দিয়ে খবর দিয়েছে। ম্যাগাজিনটি জানিয়েছে, ইউরোপ মহাদেশে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে কমানোর জন্য আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। বিল্ডে দাবি করেছে, সৌদি আরবে উচ্চ পর্যায়ের মার্কিন ও রুশ প্রতিনিধিদের আলোচনার ফলে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে নেটোর ইউরোপীয় সদস্যরা ভয় পাচ্ছে। জার্মান সংবাদ মাধ্যমটি একজন অজ্ঞাত পশ্চিম ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আমাদের তথ্য অনুসারে আমরা 1990 সালের পর নেটো জোটে যোগদানকারী সব দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলছি। 2021 সালের ডিসেম্বরে রাশিয়া ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং নেটো জোটে ইউক্রেনের যোগদান বাতিল করার লক্ষ্যে আমেরিকা এবং নেটোর কাছে একটি তালিকা উপস্থাপন করে। পশ্চিমারা সেই সময় ক্রেমলিনের প্রস্তাবকে একটি আলটিমেটাম হিসেবে প্রত্যাখ্যান করে। লিথুয়ানিয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিসের উদ্ধৃতি দিয়ে বিল্ড বলেছে, এটা অনেক বেশি সম্ভাবনাময় বলে মনে হচ্ছে যে ক্রেমলিন তার দাবি পুনঃস্থাপন করবে। নেটোকে অবশ্যই তার 1997 সালের সীমান্তে ফিরে যেতে হবে, পূর্ব জার্মানি থেকে সবকিছু পিছু হটাতে হবে। গ্যাব্রিলিয়াস উল্লেখ করেন, যদিও ট্রাম্প কৌশলগতভাবে একা নেটো সম্প্রসারণের বিপরীত নীতি বাস্তবায়ন করতে পারবেন না, তবুও তিনি পূর্ব সীমান্ত থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে পারবেন।